উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধ বিমান। যে বিমানে থাকা তরুণ পাইলট লেফটেন্যান্ট তৌকির প্রাণ হারান। কিন্তু বিমান থেকে ইজেক্ট করে বের হলেও কেন প্রাণ হারান পাইলট তৌকির, চলুন তাহলে জেনে আসি। ধ্বংস হতে যাওয়া একটি যুদ্ধ বিমান থেকে কিভাবে লাফ দেন একজন পাইলট, কি হয় সেই মুহূর্তগুলোতে, আর কতটা জটিল এই ইজেকশন প্রক্রিয়া, কিভাবে কাজ করে যুদ্ধ বিমানের ইজেকশন সিস্টেম। যুদ্ধ বিমান যখন ভয়াবহ যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে তখন একমাত্র নিরাপদ পথ হচ্ছে ইজেকশন। এই প্রক্রিয়া পাইলটকে পুরো সিট সহ বিমানের ভিতর থেকে বের করে ফেলা হয়। আকাশে ভেসে পড়ে প্যারাচুটে, কিন্তু বাস্তবতা হলো এটি মোটেই সিনেমার মতো সহজ কিছু নয়। একটি যুদ্ধ বিমান চলতে পারে ঘন্টায় প্রায় 1500 কিলোমিটার গতিতে। যখন ধ্বংসপ্রাপ্ত তখন সেটি নিচের দিকে পড়ে আসতে থাকে ভয়ঙ্কর বেগে। এই অবস্থায় ইজেকশন করতে গেলে শরীরের ওপর পড়ে 14 থেকে 16 গুণ জি ফোর্স। তাই পাইলটকে এই পদ্ধতিতে প্রাণ বাঁচাতে প্রচন্ড শারীরিক ও মানসিক পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়। বিমানে সাধারণত থাকে একটি ইজেকশন লিভার। পাইলট বিপদ আঁচ করতে পারলে সেই লিভারটা টান দেন। এতে সক্রিয় হয় একটি রকেট বুস্টার, যা মাত্র 0.2 সেকেন্ডে পাইলটকে সিট সহ আকাশে ছুড়ে দেয়। পাইলটের শরীরে তখন থাকে হেলমেট, অক্সিজেন মাস্ক, ভারী জ্যাকেট, সঙ্গে থাকে প্যারাচুট। সিট আকাশে উঠে যাওয়ার পর কিছুটা সময় পাইলট শূন্যে ভেসে থাকেন। এরপর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছলে প্যারাচুট খুলে যায়। তবে এটি সবসময় নির্ভর করে সময় ও উচ্চতার উপর। তাহলে কিভাবে হতে পারে একটি ইজেকশন? ইজেকশন সাধারণত 10 থেকে 30,000 ফুট উচ্চতায় সবচেয়ে কার্যকর। 10,000 ফুটের নিচে প্যারাশুট পুরোপুরি খোলার সময় না পেলে পাইলট মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে। শুধু তাই নয়, ইজেকশন মুহূর্তে যে রকেট পাইলটকে ছুড়ে দেয় তার গতি এতটাই বেশি যে কলার বোন বা গাতে চোট, এমনকি পা ভেঙে যাওয়ার আশঙ্কাও থাকে। মাথায় হেলমেট থাকলে অতিরিক্ত জি ফোর্সের কারণে ঘাড় ও স্নায়ুতে মারাত্মক চাপ পড়ে। তাছাড়া এসব সবসময় নির্ভর করে পরিস্থিতি, সময়, উচ্চতা ও প্রশিক্ষণের উপর। পাইলট যদি সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ড দেরি করে, সেই 1 সেকেন্ডেই জীবন মৃত্যুর পার্থক্য হয়ে দাঁড়াতে পারে। তাহলে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সাথে ঠিক কি হয়েছিল? তথ্য অনুযায়ী সেদিন ছিল তৌকিরের স্লো ফ্লাইট ট্রেনিং, অর্থাৎ একক ফ্লাইট ট্রেনিং। অর্থাৎ তিনি একা একা ফ্লাইট আকাশে ওড়াবেন। তিনি একাই বিমানটি পরিচালনা করছিলেন। এ ধাপে কো পাইলট বা ট্রেনার কেউ থাকে না। টেক আপ করার কিছুক্ষণের মধ্যে তৌকির বিমানটির ত্রুটি অনুভব করেন এবং কন্ট্রোল রুমে জানান যে এটি ভাসছে না, নিচে পড়ছে। কন্ট্রোল রুম থেকে সঙ্গে সঙ্গে তাকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিমানটি ফিরিয়ে আনার চেষ্টা করেন। ওই সময়ের মধ্যে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল ভবনে। এখন প্রশ্ন আসে, তিনি কি ইজেক্ট করতে পেরেছিলেন? গুরুতর সন্দেহ হচ্ছে ইজেক্ট করার চেষ্টায় তিনি সময় নষ্ট করেননি। হয়তো ইজেক্ট করেছিলেনও, কিন্তু তখন হয়তো উচ্চতা ছিল অনেক কম। হয়তো পার্শ্ববর্তী ভবনের কারণে ইজেকশন প্রায় পুরোপুরি সফল হয়নি। আরও একটি সম্ভাবনা হলো তিনি ইজেক্ট করার আগেই বিমানটি নিচে চলে এসেছিল, এতটাই যে প্যারাচুট খুলে পড়ার জন্য পর্যাপ্ত সময় ও দূরত্ব মেলেনি। বিমান বিধ্বস্তের সঠিক কারণ এবং তদন্তর কাজ অব্যাহত রয়েছে।